তো আজকে আমরা অধ্যায় ৫ এর আমরা লাস্ট ক্লাসে ফ্লোচার্ট করছিলাম। আমরা লাস্ট ক্লাসে ৩ টি সংখ্যার মধ্যে বড় সংখ্যা আর ৩ টি সংখ্যার মধ্যে ছোট সংখ্যা, ২ টি সংখ্যার মধ্যে বড় সংখ্যা, ২ টি সংখ্যার মধ্যে ছোট সংখ্যা, এই ধরনের কিছু ফ্লোচার্ট আমরা দেখেছিলাম। তো আজকে আমরা করব হচ্ছে একটা সাল লিপ ইয়ার কিনা তার নির্ণয়ের ফ্লোচার্ট। মানে কোনো একটা সাল লিপ ইয়ার হবে কিনা সেটা আমরা ফ্লোচার্ট অ্যালগরিদমের সাহায্যে বের করব। তো একটা সাল লিপ ইয়ার কখন হবে সেটা হচ্ছে আমাদের লজিক্যালি চিন্তা করতে হবে। তো একটা সাল লিপ ইয়ার তখনই হয় যখন হচ্ছে আমরা কিছু কন্ডিশন এপ্লাই করে দেখি যে কোনো একটা সাল যদি ওই কন্ডিশন গুলো ফলো করে তাহলে সালটা লিপ ইয়ার হবে। সবাই খাতার মধ্যে প্রশ্ন লিখবে হচ্ছে একটি সাল লিপ ইয়ার কিনা তার নির্ণয়ের ফ্লোচার্ট। একটি সাল লিপ ইয়ার কিনা তার নির্ণয়ের ফ্লোচার্ট। একটি সাল লিপ ইয়ার কিনা তার নির্ণয়ের ফ্লোচার্ট। তো আমরা একটা সাল লিপ ইয়ার কিনা এটা জানার জন্য আমরা কিছু কন্ডিশন দেখবো। কন্ডিশন গুলো কিরকম? তো আমরা হচ্ছে একটা সাল লিপ ইয়ার কিনা তা বের করার জন্য কিছু কন্ডিশন অ্যাপ্লাই করি। কন্ডিশন গুলো হচ্ছে এরকম, যে সালটা আমরা নিব, অনেকে ডিরেক্টলি বলে যে কোনো একটা সালকে 4 দিয়ে ভাগ করলে সালটা লিপ ইয়ার, যদি ভাগ যায় তাহলে লিপ ইয়ার, ভাগ না গেলে লিপ ইয়ার না। তো এরকম এটা কিন্তু পুরোপুরি সত্য না, কারণ 4 দিয়ে ভাগ করলে ম্যাক্সিমাম সালই হচ্ছে যেগুলো লিপ ইয়ার সেগুলো 4 দিয়ে ভাগ যায়, কিন্তু কিছু সাল কিন্তু 4 দিয়ে ভাগ যাবে না। এখন কোন সালগুলো লিপ ইয়ার হবে না, মানে 4 দিয়ে ভাগ যাবে না, সেগুলো আমরা আজকে দেখব। তো একটা সাল লিপ ইয়ার হওয়ার শর্ত হচ্ছে, আমি একটু লিখি এখানে। একটা সাল লিপ ইয়ার হওয়ার শর্তগুলো হচ্ছে, একটা সালকে ধরো, কোন একটা সাল আমি ধরলাম ওয়াই, একটা সালকে আমি ধরলাম ওয়াই হচ্ছে একটা সাল। হ্যাঁ, আচ্ছা, তো আমরা হচ্ছে একটা সাল লিপ ইয়ার হওয়ার কন্ডিশন গুলো একটু বাম পাশে লিখছি, তোমরা এটা রাফ আকারে লিখো। তো ধরো একটা সাল হচ্ছে ওয়াই আমি ধরলাম, তো এই সালটা লিপ ইয়ার হওয়ার শর্তগুলো আমরা দেখি। ধরো কোন একটা সালকে যদি আমরা 400 তে ভাগ করি, ভাগ করার পর যদি আমরা 4 ভাগ করি, যদি ভাগশেষ 0 হয় তাহলে তুমি শিওর বলতে পারবে সালটা হচ্ছে লিপ ইয়ার। তাহলে এই যে চিহ্নটা, এটা আমরা গত ক্লাসে বলেছিলাম, এই চিহ্নটাকে বলি আমরা রিমাইন্ডার চিহ্ন। অর্থাৎ এইটা দিয়ে, এটা যখন আমরা ইউজ করব তখন হচ্ছে সে ভাগশেষ বের করবে। তাহলে একটা সালকে যখন আমরা 400 দিয়ে ভাগ করব, তো হচ্ছে এই চিহ্নটার মানে হচ্ছে সে ভাগশেষ বের করবে। তাহলে সালটাকে 400 দিয়ে ভাগ করলে ভাগশেষ যদি 0 হয় তাহলে সালটা নিঃসন্দেহে লিপ ইয়ার। এটা হচ্ছে 1 নম্বর বিষয়। যদি 400 দিয়ে ভাগ করলে 0 হয় তাহলে হচ্ছে লিপ ইয়ার, কিন্তু যদি 400 দিয়ে ভাগ করলে 0 না হয় তাহলে কি সালটা লিপ ইয়ার হবে কিনা? 400 দিয়ে ভাগ করে যদি ভাগশেষ 0 না হয় তাতেও লিপ ইয়ার হবে, কিন্তু তার জন্য শর্ত আছে। শর্তটা কি? দেখতে হবে ওই সালটা, যে সালটা আমরা নিয়েছি, ওই সালটাকে 2টা কন্ডিশন চেক করাইতে হবে। প্রথম কন্ডিশন হচ্ছে দেখতে হবে সালটাকে 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 হয় কিনা। দেখতে হবে সালটাকে 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 হয় কিনা। আর সাথে আরেকটা জিনিস একসাথে দেখতে হবে, সেটা হচ্ছে ওই সালকে 100 দিয়ে ভাগ করলে, 100 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 হতে পারবে না। ভাগশেষ 0 হতে পারবে না। তো ভাগশেষ 0 না হওয়াটাকে আমরা হচ্ছে নট ইকুয়াল 0 বলি। এই চিহ্নটা হচ্ছে নট ইকুয়াল। দেখো আমরা এখানে যে চিহ্নটা ইউজ করেছি, যে একটা সেমি মানে আশ্চর্যবোধক চিহ্ন, এইটার সাথে আমরা ইকুয়াল দিয়েছি, এই চিহ্নটা হচ্ছে নট ইকুয়াল। তো আমরা নরমালি জানি এটা হচ্ছে ইকুয়াল, তার সামনে যে আশ্চর্যবোধক চিহ্নটা ইউজ করলে তখন সেটাকে বলা হয় নট ইকুয়াল। তো একটা সাল লিপ ইয়ার হওয়ার শর্ত হচ্ছে দেখতে হবে সালটাকে 400 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 হয় কিনা। যদি ভাগশেষ 0 হয় তাহলে আমরা শিওর বলতে পারবো সালটা হচ্ছে লিপ ইয়ার। যদি এই শর্তটা না মানে, তখন তোমার সামনে 2টা রাস্তা খোলা। একটা হচ্ছে দেখতে হবে সালটাকে 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 হয় কিনা, আর সালটাকে 100 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 হতে পারবে না। যদি এরকম হয়, যদি এই 2টা ঘটনাই সত্য হয় তাহলেও সালটা লিপ ইয়ার। যদি এই 2টার মধ্যে কোনো একটাও না হয় তাহলে সালটা লিপ ইয়ার না। যেমন আমার প্রশ্ন হচ্ছে যে 2000 সাল লিপ ইয়ার কিনা। একটা সাল আমরা ধরলাম 2000 সাল, প্রশ্ন হচ্ছে 2000 সাল লিপ ইয়ার কিনা, সেটা হচ্ছে আমরা একটু টেস্ট করে দেখবো। 2000 সালকে যদি আমরা 400 দিয়ে ভাগ করি, 2000কে 400 দিয়ে ভাগ করলে কয়বার ভাগ যাবে? 5 বার ভাগ যাবে। তো 2000কে যদি আমরা 400 দিয়ে ভাগ করি তাহলে 5 বার ভাগ যাবে। তো দেখা যাবে হচ্ছে ভাগশেষ 0 হয়ে যাবে। যদি আমরা 2000কে 400 দিয়ে ভাগ করি, তো ভাগ করলে কত হবে? 5 বার যাবে ভাগ, 5 বার গেলে কত হয়ে যাবে? 2000 হয়ে যাবে। তো 5 বার গেলে যদি 2000 হয়ে যায়, তো তখন আমরা বলতে পারবো যে সালটা লিপ ইয়ার, কারণ হচ্ছে 400 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 হচ্ছে। এখন যদি আমি বলি 2001 সাল বা হচ্ছে 2000, আমি অন্য একটা সাল নেই, আমি হচ্ছে বললাম 1900 সাল, 1900 সাল লিপ ইয়ার কিনা। এখানে 1900 সাল লিপ ইয়ার কিনা এটা বোঝার জন্য আমরা এই 400 দিয়ে যদি ভাগ করি তাহলে কতবার ভাগ যাবে? প্রথমে হচ্ছে 4 বার যাবে, 4 দিয়ে ভাগ করলে হবে 4 4 1600, 1600 হবে।
যদি 1900 থেকে 1600 বাদ যায়, 1900 থেকে যদি 1600 বাদ যায়, তাহলে কত বাকি থাকে? তাহলে বাকি থাকে হচ্ছে 300। 1900 থেকে 1600 বাদ দিলে বাকি থাকে 300। তার মানে ভাগশেষ কত হচ্ছে? ভাগশেষ কিন্তু 0 হচ্ছে না। অর্থাৎ এইখানে আমরা বলতে পারি যে লাস্টে ভাগশেষ 300 থাকে। যদি 300 থাকে তখন আমাদের সামনে আরেকটা রাস্তা খোলা আছে। সেটা কি? আমরা যে ১ম শর্তটা দেখলাম যে সালটাকে 400 দিয়ে ভাগ করার পর ভাগশেষ 0 আসে নাই। তো না আসলে কিন্তু আমরা সিওর বলে দিব না যে সালটা হচ্ছে লিপ ইয়ার হবে না। আমাদেরকে দেখতে হবে যে এই ২ টা শর্ত যায় কিনা। যদি এই ২ টা শর্ত কোনটাই না যায় তখন আমি বলতে পারবো সালটা হচ্ছে লিপ ইয়ার। তাহলে এই শর্তটা কি? দেখতে হবে ১৯০০ কে ৪ দিয়ে ভাগ করা যায় কিনা। ১৯০০ কে ৪ দিয়ে ভাগ করা যাবে। ৪ দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 হবে। তোমরা ভাগ করে দেখতে পারো চাইলে। ১৯০০ কে ৪ দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 হবে। কেন? কারণ আমরা জানি কোন একটা সংখ্যার শেষে ডাবল 0 থাকলে সেটা ৪ দিয়ে সরাসরি ভাগ যায়। এটা হচ্ছে ম্যাথের একটা বিষয়। সেটা হচ্ছে কোন একটা সালকে কোন একটা সংখ্যাকে যদি সংখ্যার শেষে যদি ডাবল 0 থাকে তাহলে সেটা হচ্ছে ৪ দিয়ে ভাগ যাবেই যাবে। তার মানে ১৯০০ সালটা ৪ দিয়ে ভাগ যাবে। এখন ১৯০০ সালকে ১০০ দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 হতে পারবে না। এখন ১৯০০ সালকে যদি আমি ১০০ দিয়ে ভাগ করি তাহলে এটা কিন্তু ভাগশেষ 0 হচ্ছে দেখো। ১৯০০ সালকে যদি আমরা ১০০ দিয়ে ভাগ করি তাহলে ১৯ বার ভাগ যাবে। ১৯ বার ভাগ গেলে কি হবে? ভাগশেষ কিন্তু 0 হয়ে যাবে। অর্থাৎ যদি আমি এটাকে ১০০ দিয়ে ভাগ করি, ১০০ দিয়ে ভাগ করলে ১৯ বারে ১৯০০ হয়ে যাবে। ১৯ বারে হয়ে যাবে ১৯০০। তার মানে সালটা হচ্ছে লিপ ইয়ার হতে পারবে না। কেন পারবে না? কারণ এখানে ভাগশেষ 0 চলে আসছে। কিন্তু আমাদের শর্তে বলা আছে যে সালটাকে ১০০ দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 হতে পারবে না। তো ১৯০০ সালকে যদি আমরা ১০০ দিয়ে ভাগ করি তাহলে ভাগশেষ 0 চলে আসে। কিন্তু আমাদের শর্তে বলা আছে 0 হতে পারবে না। তার মানে এই শর্তটা সে মানে নাই। তার মানে সে একটা শর্ত মেনেছে, একটা মানে নাই। তার মানে এটা পুরাটাই বাদ। সে এই শর্ত মানল না। তার মানে সালটা লিপ ইয়ার না। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে ১৯০০ সালকে তো ৪ দিয়ে ভাগ করা যায়। তোমরা এটা অনেকে শিখেছো ছোটবেলা যে কোন একটা সালকে ৪ দিয়ে ভাগ করলে সালটা লিপ ইয়ার হয়ে যায়। তো কিছু সাল আছে শতাব্দীর কিছু সাল। তো ওই সালগুলো লিপ ইয়ার হয় না। ৪ দিয়ে ভাগ হওয়া সত্ত্বেও সালগুলো লিপ ইয়ার হয় না। কারণ এই সূত্র যেগুলো আমরা দেখলাম মাত্র, এই সূত্রগুলো সে মেনে চলে না। তো লিপ ইয়ার নিয়ে একটা আমার আইসিটি সায়েন্সের যে গ্রুপ আছে, ফেসবুক গ্রুপ, সেখানে একটা সুন্দর করে পোস্ট দেওয়া আছে। কেন সালগুলো লিপ ইয়ার হয় না? তো এই পোস্টটা হচ্ছে তোমরা করতে পারো। আমি তোমাদের গ্রুপে ক্লাস শেষে লিংকটা দিয়ে দিব। গ্রুপে ক্লাস শেষে লিংকটা দিয়ে দিব। লিংকটা দিলে তোমাদের এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে যে কিছু সাল লিপ ইয়ার হয় না, কেন হয় না। তো যেহেতু এখানে লিখে আছে বিস্তারিত, তাই আমি এটা নিয়ে কথা বলছি না। তো আমাদের যে এখান থেকে যে জিনিসটা আমরা জানলাম সেটা হচ্ছে কোন একটা সাল লিপ ইয়ার হওয়ার জন্য আমাদের যে শর্তটা সেটা হচ্ছে দেখতে হবে ৪০০ দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 হয় কিনা। এটা হচ্ছে ১ নাম্বার শর্ত। আর ২ নাম্বার হচ্ছে এই ২ টা শর্তের যেকোনো একটা যদি মানে মিসিং হয় তাহলে বাদ। যদি ২ টা শর্তের ২ টাই মানে তাহলে আমরা বলতে পারবো ১ম টা বাদ গেলেও ২য় শর্তের যদি ২ টাই মানে তাহলে সালটা লিপ ইয়ার হবে। যেমন ধরো তুমি বললে ২০১৬ সাল। ২০১৬ সাল লিপ ইয়ার কিনা? এখন ২০১৬ সালকে কিন্তু ৪০০ দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 হবে না। কারণ ২০১৬ এর মধ্যে ৪০০ দিয়ে ভাগ করলে ৪০০ দিয়ে ভাগ করলে ৫ বার যাবে, ৫ ৪০০ ২০০০। লাস্টে হচ্ছে ১৬ ভাগশেষ থেকে যাবে। তার মানে ১ম শর্তটা সে কিন্তু মানল না। অর্থাৎ এই শর্তটা সে মানল না। কিন্তু সালটাকে যদি ৪ দিয়ে ভাগ করো, দেখো ২০১৬ কে যদি ৪ দিয়ে ভাগ করো ভাগশেষ 0 হচ্ছে। ২০১৬ কে ৪ দিয়ে সুন্দর করে ভাগ করা যাবে। তার মানে এই শর্তটা সে মানবে। আবার ২০১৬ সালকে ১০০ দিয়ে ভাগ করলে ভাগশেষ কিন্তু 0 হবে না। কেন? কারণ ২০১৬ সালকে যদি আমি ১০০ দিয়ে ভাগ করি তাহলে ১ম এ যাবো হচ্ছে ২০ বার। ২০ বার দিলে ২০০০ হবে। লাস্টে ১৬ থেকে যাবে। তার মানে ২০১৬ কে ১০০ দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 হচ্ছে না। তার মানে সে এই পরের ২ টা শর্ত মানতেছে। ১ম টা মানে না, কিন্তু পরের ২ টা মানতেছে। পরের ২ টা মানার কারণে সালটাকে আমরা বলতে পারবো সালটা হচ্ছে লিপ ইয়ার। তার মানে এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের অনেকগুলো কন্ডিশন দাঁড়িয়েছে সামনে। কি কন্ডিশন গুলো? ১ নাম্বার কন্ডিশন হচ্ছে আমরা আচ্ছা আগে ফ্লো চার্টটা করি সবাই। তো খাতার মধ্যে ফ্লো চার্টটা লিখে সবাই ফ্লো চার্ট। একটা সাল লিপ ইয়ার কিনা সেটা নির্ণয়ের ফ্লো চার্টটা আমরা আগে করছি। ফ্লো চার্ট। তো ফ্লো চার্টটা করার জন্য আমাদের যে কাজটা সেটা হচ্ছে আমরা দেখব কোন একটা সাল নিয়ে এই সালটা হচ্ছে আমাদের এই সূত্রগুলো মানে কিনা। আমরা যে সূত্রগুলো নিয়েছিলাম সেই সূত্রগুলো যদি মেনে চলে তাহলে আমরা বলবো সালটা হচ্ছে লিপ ইয়ার। তো সূত্রগুলো কি ছিল? প্রথমে আমরা স্টার্ট করলাম। তো তোমরা স্টার্ট করো। স্টার্ট করার পরে ইনপুট নাও একটা সাল। আমি এখানে এক্স ধরেছি, তুমি চাইলে ওয়াই ধরতে পারো, তুমি চাইলে ইয়ার লিখতে পারো, তোমার ইচ্ছা মতো একটা ভেরিয়েবলের নাম দিতে পারো। স্টার্ট করার পর আমরা ইনপুট নিব একটা সালের নাম। ইনপুট নেওয়ার পরে আমরা ইনপুট নেওয়ার পর যেটা করবো সেটা হচ্ছে প্রথম যে কন্ডিশনটা সেটা অ্যাপ্লাই করব। প্রথম কন্ডিশনটা কি ছিল? ইফ আমরা জিজ্ঞেস করলাম ইফ যে সালটা আমি নিয়েছি এক্স
সেটাকে 400 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 হয়? আমি জিজ্ঞেস করলাম যে সালটাকে 400 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 হয়? এখন সে উত্তর দিবে ২ টার যেকোনো একটা। সে বলবে ইয়েস অথবা না। ধরো সালটা যদি 400 দিয়ে ভাগ করে ভাগশেষ 0 হয়, সে বলবে ইয়েস। ইয়েস হলে তুমি বলে দিবা কি যে তুমি নিঃসন্দেহে প্রিন্ট করে দিবা সালটা হচ্ছে লিপ ইয়ার, লিখবা প্রিন্ট লিপ ইয়ার। কারণ আমি জানি কোন একটা সালকে 400 দিয়ে ভাগ করলে যদি ভাগশেষ 0 হয় তাহলে সালটা লিপ ইয়ার হয়। তাহলে আমি বলবো যদি ইয়েস হয় তাহলে প্রিন্ট করবা লিপ ইয়ার, ইয়েস হলে প্রিন্ট করবা লিপ ইয়ার। যদি স্যার ভাগশেষ, হ্যাঁ বলো। স্যার 3 লিখে কি লিখবো? আবার বলো, শুনি নাই। স্টেপ 3 লিখে কি লিখবো? স্টেপ 3 মানে তুমি অ্যালগরিদম লিখছো? জি স্যার। অ্যালগরিদমটা পরে লিখো, আমি এই প্রজেক্টটা করাই নাই, ঠিক আছে? জি স্যার, আমি ঠিক আছে। অ্যালগরিদম করাবো। ওকে। তো আমরা যে ফ্লোচার্ট লিখছি সেখানে আমরা প্রথমে কন্ডিশন চেক করলাম যে ইফ এই সালটা যে এক্স তাকে 400 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 হয় কিনা। যদি হয় মানে যদি ইয়েস হয় তাহলে আমি বলবো প্রিন্টএফ প্রিন্ট লিপ ইয়ার, আমি তাকে বলবো প্রিন্ট লিপ ইয়ার, সালটাকে লিপ ইয়ার হিসেবে তুমি প্রিন্ট করো। আর যদি না হয়, না হলে কিন্তু আমি বলতে পারবো না যে নট লিপ ইয়ার, কারণ আমি বলেছি যে এই শর্ত না মানলেও আরো 2টা শর্ত আছে। তো যদি না হয় তখন আমি নতুন করে আবার কন্ডিশন চেক করাবো। যদি না হয় আমি নতুন করে বলবো ইফ, নতুন করে আমি তাকে বলবো যে এই কন্ডিশন দুটো চেক করো। কন্ডিশন গুলো কি কি? একটা হচ্ছে সালটাকে 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 হয় কিনা, এটা হচ্ছে একটা কন্ডিশন। এন্ড এন্ড চিহ্ন দিলাম কেন? এন্ড মানে হচ্ছে দুইটাই হইতে হবে। আমরা অধ্যায় 3 পড়েছি এন্ড গেটের কাজ। এন্ড গেট মানে হচ্ছে যদি 2টা শর্তে 2টাই হয় তখন আমরা সেটাকে বলি এন্ড গেট। আর এখানেও সেম, এন্ড চিহ্নটা হচ্ছে এটাকে বলা হয় লজিক্যাল এন্ড। 2টা লজিকের যদি 2টাই সত্য হয় তখন কি হবে? সে হচ্ছে এটাকে বিবেচনায় নিবে। আর যদি 2টা লজিকের 2টা সত্য না হয় তাহলে সে বিবেচনায় নিবে না। তো আমাদের সেকেন্ড লজিকটা কি আছে? সালটাকে 100 দিয়ে ভাগ করলে নট ইকুয়াল 0 হবে। যে প্রথম শর্তটা হচ্ছে সালটাকে 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 হতে হবে, এন্ড সালটাকে 100 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 হতে পারবে না। যদি এই 2টা শর্তে মানে সে, যদি 2টা শর্ত ইয়েস হয় তখন সে এই ইয়েস এর দিকে যাবে। ইয়েস এর দিকে গেলে আমি শিওর হলাম যেহেতু সে এই 2টা শর্ত মেনেছে তার মানে সে লিপ ইয়ার হবে, তার লিপ হওয়ার যোগ্যতা আছে, আমি তাকে বললাম লিপ ইয়ার। আর যদি সে এই 2টা শর্তে কোন একটা না মানে তখন নোতে চলে যাবে। নো থেকে আমি বলেছি প্রিন্ট করবে নট লিপ ইয়ার, প্রিন্ট নট লিপ ইয়ার। তো এখন দেখো আমরা এই কন্ডিশনটা অ্যাপ্লাই করেছি, তার মানে কোন একটা সাল যদি সিলেক্ট করা হয় সেই সালটা এই ফিল্টারের মধ্যে দিয়ে যাবে। যদি সালটা 400 দিয়ে ভাগ করে 0 হয়ে যায় তাহলে সরাসরি লিপ ইয়ার। যদি সালটা 400 দিয়ে ভাগ করে 0 না হয় তখন এই সালের জন্য আরো 2টা পরীক্ষা থাকবে। পরীক্ষা 2টা কি কি? সালটাকে 4 দিয়ে ভাগ করার পর ভাগশেষ 0 হবে, সালটাকে 4 দিয়ে ভাগ করার পর ভাগশেষ 0 হবে, আর হচ্ছে 100 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 হবে না। তোমরা এখানে প্রিন্ট লিখে দিবা। আমার এখানে জায়গা ছিল না বিধায় আমি প্রিন্ট লিখি নাই, মানে জায়গাটা অনেক সংকীর্ণ ছিল তাই লিখি নাই। যে আমরা জানি যে রেজাল্ট যখন আমরা প্রিন্ট করি বা আউটপুট দেখায় তখন আমরা এখানে প্রিন্ট লিখে দেই। তোমরা এখানে প্রিন্ট লিপিয়ার, এখানেও প্রিন্ট লিপিয়ার, এই জন্য আমি বারবার প্রিন্ট বলে দিচ্ছি যেহেতু আমি লিখি নাই, তাই এখানে প্রিন্ট লিখে দিবা। আমার জায়গা ছিল না বিধায় আমি লিখি নাই, তোমরা কিন্তু পরীক্ষা লিখে দিবা। তো অবশ্যই এখানে প্রিন্ট লিখবা, এখানে লিখবা, এখানে লিখবা, সব জায়গায় প্রিন্ট লিখে দিবা। ওকে, তো এখানে আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে আমরা এই যে কতগুলো লাইন পেলাম, প্রথমে এখানে একটা লাইন পেলাম যে যদি এদিকে আউটপুটটা আসে, এদিক দিয়ে যদি আসে তাহলে এটা একটা রাস্তা, যদি এদিক দিয়ে আসে তাহলে এটা একটা রাস্তা। সবগুলো রাস্তা কিন্তু এক সময় এক টাইমে হবে না। অর্থাৎ কোন একটা সাল যে কোনো একদিকে চলবে। তো আমি বললাম এটা একটা রাস্তা, এটা একটা রাস্তা, এটা একটা রাস্তা, 3টা রাস্তা। তো 3টা রাস্তা হলে আমরা কি করতে পারি? 3টা রাস্তা হলে আমরা এগুলোকে কানেক্টরের সাথে কানেক্ট করে দিতে পারি। যদি আমাদের রাস্তা 3টা হয় তাহলে আমরা কি করতে পারি? কানেক্টরের সাথে কানেক্ট করে দিতে পারি। তো আমরা এখানে যতগুলো রাস্তা আছে এই সবগুলো রাস্তাকে আমরা কানেক্টরের সাথে কানেক্ট করে দিব। তো আমি একটু এটাকে এগুলো কেটে দেই। আচ্ছা, তো আমরা এখানে যে রাস্তাগুলো দেখতে পাচ্ছি, আমাদের এখানে প্রথমে একটা লিপ ইয়ার এসেছে, তারপরে আবার একটা লিপ ইয়ার, আবার একটা লিপ ইয়ার। তো 3টা ঘটনা কিন্তু একসাথেই ঘটবে না। 3টা ঘটনার যেকোনো একটা ঘটবে, অর্থাৎ যেকোনো একটা রাস্তায় কি হবে? আমাদের প্রোগ্রামটা চলাচল করবে। এখানে কারণ হচ্ছে যখন যে সাল ইনপুট দেওয়া হবে সালের উপর ডিপেন্ড করে। ধরো তোমার যদি কোনো একটা সাল দাও তুমি 2016, তাহলে সে এক রাস্তা দিয়ে আসবে। 2020 দিলে সেটা আরেক রাস্তা দিয়ে আসবে। অর্থাৎ এই যে কন্ডিশন গুলো আছে সেই কন্ডিশন গুলো দিয়ে সে হচ্ছে ফিল্টার হয়ে আসবে। তো আমরা এই সবগুলো লাইনকে একসাথে যদি কানেক্ট করে দেই, সবগুলো লাইনকে যদি আমরা একসাথে কানেক্ট করে দিই, কানেক্ট করে দিলে কি হবে?
আমরা ফাইনালি হচ্ছে এন্ড পেয়ে যাব। আমরা এই সবগুলো লাইনকে একসাথে কানেক্টরের সাথে কানেক্ট করে দিলাম। তো এখন ধরো আমি যদি একটা সালের কথা বলি 2020 সাল, তাহলে 2020 সালের জন্য কোন দিক দিয়ে আসবে? 2020 সালের জন্য 2020 সালের জন্য সে প্রথমে জিজ্ঞেস করবে যে 2020 সাল লিপ ইয়ার কিনা, জিজ্ঞেস করবে কিভাবে? এইখানে সে প্রথমে জিজ্ঞেস করবে 2020 কে 400 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 হয় কিনা। 2020 কে 400 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 কখনোই হবে না, কারণ একটা 20 থেকে যাবে ভাগশেষ আকারে, একটা 20 থেকে যাবে। তার মানে সে বলবে নো। নো হলে সে আসবে এইখানে। এখন নো হওয়ার পরে জিজ্ঞেস করবে আচ্ছা ঠিক আছে, যেহেতু প্রথম পরীক্ষা সে ফেল করেছে, এই পরীক্ষা টেস্ট করে দেখো 2020 সালকে 4 দিয়ে ভাগ করে দেখো ভাগশেষ 0 আসে কিনা। 2020 কে 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 আসবে, আসলে সে প্রথম পরীক্ষা পাশ করলো। আবার 2020 কে 100 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 হবে না, কারণ হচ্ছে 2020 কে যদি আমরা 100 দিয়ে ভাগ করি তাহলে প্রথমে 20 বার যাবে, 20 বার ভাগ যাবে, 20 বার ভাগ যাওয়ার পরে হবে 2000, লাস্টে হচ্ছে ভাগশেষ 20 থেকে যাবে। 2020 কে যদি আমি 100 দিয়ে ভাগ করি লাস্টে ভাগশেষ 20 থেকে যাবে, তার মানে সে দ্বিতীয় পরীক্ষাতে পাশ করেছে, অর্থাৎ ভাগশেষ 0 আসে নাই। তার মানে সে এই দুইটা পরীক্ষার দুইটাই পাশ করেছে, তার মানে যাবে হচ্ছে ইএস এর দিকে। ইএস এর দিকে গিয়ে প্রিন্ট হবে লিপ ইয়ার, তারপরে যে কানেক্টরের সাহায্যে এন্ড হয়ে যাবে। তার মানে 2020 সালে ইনপুট নিলে আমাদের এই লাইনটা হচ্ছে এই লাইনে এসেছে, অর্থাৎ এভাবে এসে প্রথমে হচ্ছে আমরা দেখেছি এভাবে এসে এখানে হয়ে তারপর কি হচ্ছে এদিক দিয়ে এসেছে। তার মানে যখন যে সাল ইনপুট নেওয়া হবে তার উপর বেসিস করে কিন্তু এই ডিরেকশনটা, মানে এখানে যে রাস্তাগুলো আছে সেই রাস্তাগুলো সে বেছে নেবে কোন দিক দিয়ে আসবে। তো এই সালটাকে যদি আমরা অ্যালগরিদম করতে চাই, আমরা তো স্যার এটা লিপ তাহলে ইয়ার করলাম। অবশ্যই লিখতে বলো, হবে না? মানে সবগুলো লিখতে হবে। হচ্ছে তুমি তো আর জানো না যে সালটা 2020, তাই না? তোমাকে বলবে যে কোনো একটা সাল লিপ ইয়ার কিনা, কোন একটা সালের কথা, মানে যে কেউ ওখানে যে কোনো ইচ্ছা মতো তার সাল নিতে পারবে, ওখানে তার ইচ্ছা মতো সে একটা সাল বসাবে। তো আমি জানি না 2020, আমি একটা স্যাম্পল হিসেবে ধরলাম যদি 2020 হইতো তাহলে এই রাস্তায় চলাচল করতো সে। কিন্তু আমাকে লেখার সময় ইয়েসটাও লিখতে হবে, প্রিন্ট লিপ ইয়ার। হ্যাঁ, প্রিন্ট লিপ ইয়ার। ওকে, তো আমরা অ্যালগরিদম দেখবো, আমরা দেখবো যে এটা কিভাবে অ্যালগরিদম করা যায়। তো যদি আমরা অ্যালগরিদম করতে যাই, তো আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে অ্যালগরিদম করার জন্য আমরা কি করব, ফার্স্টে আমরা হচ্ছে স্টেপ 1 দিয়ে শুরু করব। স্টেপ 1 এ গিয়ে আমরা স্টার্ট করব, আমরা এটারই অ্যালগরিদম করছি। স্টেপ 1 এ আমরা স্টার্ট করব, স্টেপ 2 থেকে আমরা ইনপুট নিব, স্টেপ 2 থেকে আমরা ইনপুট নিব। তো সবাই আমার সাথে সাথে অ্যালগরিদমটা লিখে ফেলো। তো ইনপুট নিব আমরা কোনো একটা সালকে, ধরো আমি একটা সালের নাম ধরলাম এক্স। এখন আমরা কি করব, স্টেপ 3 থেকে আমরা কন্ডিশন চেক করব। স্টেপ 3 থেকে আমরা কন্ডিশন চেক করব। কি কন্ডিশন চেক করব, আমরা জিজ্ঞেস করব ইফ, বা তুমি চাইলে ইফ দিয়ে প্রশ্ন করতে পারো, ইজ দিয়ে করতে পারো। ইফ দিয়ে প্রশ্ন করলে লাস্টে প্রশ্নবোধক চিহ্ন দিতে হয় না। আমি দেখো এখানে কিন্তু প্রশ্নবোধক চিহ্ন দেই নাই, এখানে কিন্তু প্রশ্নবোধক দেই নাই, কিন্তু যদি ইজ লিখে লিখতাম, ইজ লিখে লিখলে আমি যেখানে ইজ লিখতাম তাহলে আমি লাস্টে প্রশ্নবোধক চিহ্ন দিতাম এখানে। আবার এখানে ইজ লিখলে এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন দিতাম, মানে ইজ লিখলে প্রশ্নবোধক দিতে হয়, ইফ লিখলে প্রশ্নবোধক দিতে হয় না। তো আমি ইফ দিয়ে লিখলে প্রশ্নবোধক দিব না, যদি আমি ইজ দিয়ে লিখি তাহলে প্রশ্নবোধক দিব। যেমন ইজ দিয়ে লিখবো, ধরো একটা সাল হচ্ছে এক্স, এটাকে 400 দিয়ে ভাগ করলে, আমি জিজ্ঞেস করবো 400 দিয়ে ভাগ করলে ভাগশেষ কি 0 হবে, ভাগশেষ কি 0 হবে। তখন সে আমাকে ইয়েস অথবা নো কিছু একটা বলবে। সে যদি ইয়েস বলে তাহলে আমরা তাকে একটা রাস্তা দেখাবো, সে যদি নো বলে তাহলে আমরা তাকে আরেকটা রাস্তা দেখাই দিব। আচ্ছা, যদি সে ইয়েস বলে তাহলে আমি তাকে কি বলবো, ইয়েস হলে আমি তাকে বলবো প্রিন্ট করো লিপ ইয়ার, কারণ ইয়েস হলে আমি জানি সালটা লিপ ইয়ার হবে। তাকে বলবো প্রিন্ট করবো হচ্ছে লিপ ইয়ার। ইয়েস হলে তাকে আমি বলবো প্রিন্ট করবে লিপ ইয়ার, ইয়েস হলে প্রিন্ট করবে লিপ ইয়ার, এটা হচ্ছে তাকে আমি বলে দিলাম। আর যদি ইয়েস না হয়, তখন ইয়েস না হলে আমরা কি বলবো, যদি নো হয় তখন আমি বলবো তাকে পরের স্টেপে চলে যাও। নো হলে আমি তাকে বলবো গো টু স্টেপ 4। কেন স্টেপ 4 যেতে বলছি, কারণ হচ্ছে আমার স্টেপ 4 গেলে আবার আমার তাকে আমরা জেরা করব, আবার কিছু কন্ডিশন দিব, এই জন্য আমরা স্টেপ 4 তারা পাঠিয়ে দিলাম। স্টেপ 4 কে আমরা বললাম যে আবার তুমি প্রশ্ন করবা ইজ, কি প্রশ্ন করবা, যে যে সালটা আছে সালটা কি ছিল এক্স, তো সালটাকে তুমি হচ্ছে ভাগ করবা কত দিয়ে, 4 দিয়ে। ইজ এক্স পার্সেন্ট 4 ইকুয়াল 0।
সালটাকে তুমি ভাগ করবা 4 দিয়ে, জিজ্ঞেস করবা এটা 0 কিনা, আর সাথে আরেকটা কাজ করবা, সেটা কি, এন্ড দিয়ে আমি বলে দিব, আমি দুইটা কন্ডিশন একসাথে দিচ্ছি, একটা দিলাম ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে একটা কন্ডিশন লিখলাম, মাঝখানে এন্ড চিহ্ন দিলাম। এন্ড দুইটাতে বেটার, ঠিক আছে, এটা আমরা সি প্রোগ্রামে দেখবো। এখানে ফ্লোচারের মধ্যে একটা এন্ড বা অ্যালগরিদম একটা এন্ড দিলে সমস্যা নাই, কিন্তু সি প্রোগ্রাম করার সময় দুইটা এন্ড দিতে হবে। কেন? কারণ হচ্ছে আমরা জানি যে সি প্রোগ্রামের ক্ষেত্রে আমরা এটা পড়বো যে লজিক্যাল এন্ড মানে হচ্ছে দুইটা এন্ড, লজিক্যাল এন্ড বলতে দুইটা এন্ডকে বোঝায়। আপাতত আমরা একটা দিলেই চলবে, তারপরে আমরা প্র্যাকটিস করার জন্য দুইটা এন্ড দিয়ে প্র্যাকটিস করছি, যেন সি প্রোগ্রাম করার সময় আমাদের একটা অভ্যাস হয়ে যায়। তো এই এন্ড চিহ্নের অর্থ হচ্ছে যদি দুইটা শর্তের দুইটাই সত্য হয় তাহলে সে কি করবে, এটাকে ইয়েস ধরবে, আর যদি একটাও মিথ্যা হয় তাহলে সে ইয়েস ধরবে না। আমি তাকে জিজ্ঞেস করলাম ইজ, যদি এমন হয় কেমন হবে, যে সালটাকে 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ যদি 0 হয়, আর হচ্ছে সালটাকে 100 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 হবে না, যদি এমন হয় তখন তাকে আমি বলবো যদি ইয়েস হয় তাহলে তুমি একটা কাজ করবা, আর যদি নো হয় তখন তুমি আরেকটা কাজ করবা। তো এখানে ইয়েস হলে আমরা বলবো যে যেহেতু দুইটা শর্ত সে মেনেছে, ইয়েস হলে নিঃসন্দেহে আমি বলবো সালটা হচ্ছে লিপিয়ার। আবার আমি বলবো ইয়েস হলে বলবো প্রিন্ট লিপিয়ার, ইয়েস হলে বলবো প্রিন্ট লিপিয়ার, আর নো হলে আমি বলবো প্রিন্ট নট লিপিয়ার, নট লিপিয়ার। তো এই নট লিপিয়ার প্রিন্ট করে ফেললে আমার কিন্তু কাজ শেষ। স্টেপ 5 এ গিয়ে আমি কাজটা শেষ করে দিব। স্টেপ 5 এ গিয়ে আমি বলবো এন্ড, স্টেপ 5 এ গিয়ে আমি হচ্ছে এন্ড বলে দিব। তার মানে দেখো আমরা ফ্লোচার্ট যেটা করেছি জাস্ট ওইগুলোকে ধাপে ধাপে সাজিয়েছি। তো আমরা বলছিলাম যে এন্ড চিহ্নটা, এটাকে আমরা বলি লজিক্যাল এন্ড। আমরা হচ্ছে দেখবো সি প্রোগ্রাম করার সময় আমরা দেখবো যে প্রোগ্রাম যখন শুরু করবো তার আগে আমরা থিওরিতে পড়বো যে লজিক্যাল অপারেটর আছে, লজিক্যাল এন্ড, লজিক্যাল অর, লজিক্যাল নট। তো এই লজিক্যাল এন্ড অপারেটর হচ্ছে দুইটা এন্ড চিহ্ন, যেটাতে হচ্ছে যদি দুইটা কন্ডিশন থাকে, যদি দুইটা কন্ডিশনই সত্য হয় তখন হচ্ছে সে এটাকে ইয়েস ধরে, আর যদি কন্ডিশনের মধ্যে একটাও মিথ্যা হয় বা একটাও ভুল হয় তখন সেটাকে নো ধরে। এন্ড মানে হচ্ছে দুইটার কন্ডিশনে দুইটা যদি সত্য হয় তাহলে সে কি করবে, এটাকে ইয়েস ধরবে, আর যদি একটাও যদি ভুল হয় কন্ডিশনগুলোর তখন সেটাকে নো ধরবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো অ্যালগরিদমটা। অর্থাৎ আমরা এখানে কি করলাম, একটা সাল লিপিয়ার কিনা তার নির্ণয়ের অ্যালগরিদম করলাম, একটা সাল লিপিয়ার কিনা তার নির্ণয়ের অ্যালগরিদম করলাম। এখানে অ্যালগরিদম আমরা হচ্ছে জাস্ট ফ্লোচার্টের ধাপগুলোকে সুন্দর করে সাজিয়েছি। তো তোমাদের জন্য অ্যাসাইনমেন্ট থাকবে, তোমরা যে কাজটা করবা সেটা হচ্ছে 3টি সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয়, আর হচ্ছে মানে বড় সংখ্যা নির্ণয় অথবা ছোট সংখ্যা নির্ণয়, যে কোনো একটা করলে হবে। তো 3টি সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয়ের অ্যালগরিদমটা আমাকে করে পাঠাবা, মানে মোবাইলে লিখে 3টি সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয়ের অ্যালগরিদম। এটা অনেকভাবে করা যায়, যেমন আমরা গত ক্লাসে যে ভিডিওটা পাঠিয়েছি, লাস্ট ভিডিওটা, সেখানে হচ্ছে আমরা দেখেছিলাম যে 3টি সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয় করার জন্য আমরা প্রথমে এ বি, তারপরে এভাবে করে প্রত্যেকটা ভেঙে ভেঙে আমরা কি করেছি, কন্ডিশন অ্যাপ্লাই করেছি। আবার চাইলে তুমি সবগুলো কন্ডিশনকে এন্ড দিয়ে দিয়ে একসাথে করে শর্ট করতে পারো প্রোগ্রামটাকে। তোমরা যদি একটু মাথা কাটাও, যেখানে আমরা হচ্ছে প্রথমে এ গ্রেটার দেন বি কিনা, তারপর আমরা হচ্ছে আবার চেক করেছিলাম এ গ্রেটার দেন সি কিনা, তুমি কিন্তু এন্ড চিহ্ন দিয়ে দুইটা কন্ডিশনকে একসাথে চেক করতে পারতা। যারা হচ্ছে গত ক্লাসের ভিডিওটা দেখো না, লাস্ট ভিডিওটা, তারা হচ্ছে অবশ্যই দেখবা, তাহলে বুঝতে পারবো আমি কি বলতে চাচ্ছি। যদি দুইটা কন্ডিশন আমরা এইভাবে চেক করি, এ বি থেকে বড় কিনা বা এ সি থেকে বড় কিনা, আলাদা আলাদা চেক না করে কিন্তু আমরা এন্ড চিহ্ন দিয়ে একসাথে চেক করতে পারি। তো এই যে এন্ড যেটা আছে, এন্ড লজিক্যাল এন্ড, তো লজিক্যাল এন্ড দিয়ে হচ্ছে দুইটা কন্ডিশন থাকলে আমরা হচ্ছে দুইটা কন্ডিশনকে একসাথে করার জন্য আমরা এন্ড চিহ্নটা ইউজ করতে পারি। তাহলে আমরা এখানে যে কাজটা করলাম, আমরা জাস্ট কন্ডিশনগুলো সিরিয়ালি সাজিয়েছি, সাজানোর পর হচ্ছে আমাদের এখানে একটা সাল লিপিয়ার কিনা সেটা বের হয়ে যাবে। আমরা যখন সি প্রোগ্রাম করব তখন আমরা প্র্যাকটিক্যালি এই প্রোগ্রামগুলোকে সি প্রোগ্রামে রান করে দেখাবো। সি প্রোগ্রাম করার সময় আমরা এই প্রোগ্রামগুলোকেই, মানে এই অ্যালগরিদম ফ্লোচার্টগুলোকে প্রোগ্রাম আকারে সলভ করি, তখন কোনো একটা সাল দিলে ওই সালটা সুন্দর করে লিপিয়ার কিনা সেটা বের করে নিয়ে আসে। লিপিয়ার নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। স্যার অ্যাসাইনমেন্টে কি বলবেন আবার? অ্যাসাইনমেন্ট হচ্ছে 3টি সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয়, বড় সংখ্যা নির্ণয়ের অ্যালগরিদম করবা। 3টি সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয়ের অ্যালগরিদম করবা। ওকে, তো আমরা তাহলে এখন নতুন একটা প্রোগ্রামে যাব। আমরা দেখি এরপর আমরা কি করতে পারি। তো আমরা এখন পর্যন্ত যা করলাম, আমরা গত ক্লাসে মূলত শুরু করেছিলাম হচ্ছে আমরা লজিক্যাল টাইপের কিছু কাজ। আমরা কি কি দেখেছিলাম, দুইটা সংখ্যার মধ্যে বড় সংখ্যা, 3টে সংখ্যার মধ্যে বড় সংখ্যা,
তারপর হচ্ছে একটা সংখ্যা পজিটিভ নাকি নেগেটিভ, তারপর হচ্ছে কোনো একটা সংখ্যা ধনাত্মক নাকি ঋণাত্মক, একটা সংখ্যা জোড় না বিজোড়, এই ধরনের কিছু কাজ দেখেছিলাম। তো এই সবগুলোর মধ্যে কি করেছি আমরা কন্ডিশন অ্যাপ্লাই করেছিলাম। তো আমরা এরপরে আজকে যেটা দেখবো আর কি, আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে, এটা খুব ইম্পর্টেন্ট একটা পার্ট, মানে আমাদের অধ্যায় 5-এর জন্য অ্যালগরিদম ফ্লোচার্ট সি প্রোগ্রামের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্টটা আজকে আমরা শুরু করবো এখন। সেটা হচ্ছে কতগুলো সংখ্যা থাকবে সেই সংখ্যাগুলোর যোগফল বের করা, অথবা হচ্ছে আমরা সংখ্যা কিভাবে তৈরি করবো সেই কাজগুলো আমরা দেখবো। ধরো তুমি একটা ধারা নিজে নিজে তৈরি করবা, একটা সংখ্যার ধারা নিজে নিজে তৈরি করবা। তো সংখ্যার ধারা বলতে কিরকম বোঝাচ্ছি আমি, সংখ্যার ধারাগুলো এরকম হবে, মানে একটা সংখ্যা 1, তারপরে 2, তারপরে 3, তারপরে 4, তুমি শুরু সংখ্যাটা আর শেষ সংখ্যাটা বলে দিবা, আর কত করে বাড়বে সেটা বলে দিবা। এটা বলে দেওয়ার পরে অটোমেটিক সংখ্যাগুলো প্রিন্ট হয়ে যাবে। তুমি কি করতে পারবা, অটোমেটিক কতগুলো সংখ্যা প্রিন্ট করতে পারবা। তো আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে একটা ধারা তৈরি করব। মনে করো আচ্ছা, আমরা এই ক্লাসটা এখানে ক্লোজ করে দিয়ে আবার শুরু করি, ঠিক আছে? কারণ এটা শুরু করলে আবার 10 মিনিট আছে তো মাত্র হাতে, তো দেখা গেল আবার মাঝখানে আবার চলে যাবে।